প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যার সাথে আড্ডা দেব তার আসলে পরিচয়ের কোনো প্রয়োজন নেই। আমি তাকে মাঝে মাঝে দেবী ডাকি এবং খুবই অফিসিয়ালি ডাকি বাংলাদেশের একমাত্র লেডি সুপারস্টার, দ্য ওয়ান অ্যান্ড অনলি জাহা হাসান। যার নাম তানভীর তারেক। আমি আপনার একজন ভক্ত, অনেক ভক্তকুলের ভেতরে একজন। কেমন আছেন আপনি? আমিও আপনার গানের, আপনি আপনার অনেক কাজের অনেক ভক্ত। আপনি কেমন আছেন? খুব ভালো। আপনি অনেক জনরার কাজ করে ফেলেছেন এর ভেতরে। একটু জানতে ইচ্ছা করে, ধরেন আপনি আসার আগে ভাবছিলাম যে একটা মানুষের 5 বার ন্যাশনাল পাওয়া হয়ে যায়, এতবার ফিল্মফেয়ার পাওয়া হয়, এত কিছু পাওয়ার প্রাপ্তির পর আসলে আপনার চাওয়া আকাঙ্ক্ষার জায়গাটা একজন শিল্পীর কি থাকে? মানে রেসের একটা মানসিক রেস থাকে, তো আপনার আসলে কি থাকে? আপনার তো পূর্ণ জীবন। একজন আর্টিস্ট আমার মনে হয় তানভীর ভাই অনেক কিছু, আমি অভিনয়টাই করি, আরও ঠিকভাবে করি, আরও চ্যালেঞ্জের ভেতর পড়ি এবং হ্যাঁ অবশ্যই, কারণ আমি যা করেছি সেটা ঠিক আছে, হয়তো করেছি, কাজ করেছি, কিন্তু আমি অনেক কিছু আনলার্ন করতে চাই, যে আমি আনলার্ন করতে চাই, আনলার্ন করে নতুন কিছু শিখতে চাই, সেটাকে নিয়ে আবার পরীক্ষা করতে চাই। এবং এই যে আপনি প্রাপ্তির কথাগুলো বলছিলেন, অবশ্যই সেটার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে, সকলের কাছে, আমি হয়তো প্রিভিলেজ সামহাও এগুলো আমার কাছে এসছে, কিন্তু আমি একেবারে ভুলে যেতে চাই। মানে এটা শিল্পী সুলভ বিনয় আপনার? না 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 না, শিল্পীর তো সেলফিশ হয় তানভীর ভাই, আমি কিন্তু যথেষ্ট সেলফিশ। কারণ এগুলো নিয়ে যদি আমি চলি যে আমি এগুলো পেয়েছি, এগুলো আমার আছে, সম্মানও না, কখনো কখনো আর্টিস্টকে দুর্বল করে দেয় আমার মনে হয়। দুর্বল করে দেয় ইন এ সেন্স, মানে তার যে আর্টের ক্ষমতা, তার যে আর্টের জন্য তার যে তাড়না, সেটা যেন কমে না যায় কখনো। এই জন্য আমি ভুলে যেতে চাই, এটা আমার জন্যই আমি ভুলে যেতে চাই। খুব সুন্দর অ্যান্সার। যা অনেক ধরনের কাজ যখন করা হয়ে যায়, তখন নতুন স্ক্রিপ্ট আসার ক্ষেত্রে আপনি কতটা না বলেন? প্রতি বছর গড়ে কতজনকে না বলেন আপনি? সেটা তো হিসেব করিনি। তো এক এক সময় যেটা হতো যে আমাকে অনেক, হ্যাঁ মানে অফকোর্স আমাকে সবাই বলেন বা ভাবেন, কিন্তু সব কিছু মিলে হয়তো দেখা যায় স্ক্রিপ্টটা ভালো আছে, পুরো টিমটা ঠিক জায়গায়, ঠিক লোকটি থাকলেই আসলে ছবিটি সেই জায়গায় দাঁড়ায়। কফি খেতে খেতে আপনি চোখ দেখে বুঝে ফেলেন না, মানে ওর প্রোডাকশনটা আসলে ঝামেলা আছে? না, ফার্স্ট ডেতে অনেক সময় বুঝি না, সেকেন্ড বারও বসি কফি খেতে খেতে, আমি আসলে দেখি নতুন কেউ হলে, কেউ কখনো কিছু বানায়নি, আমি দেখি আগে সে কতটা সৎ, সে অনেস্টলি কতটা বানাতে চাইছে, নাকি তার ভেতরে অন্য কোনো বিষয় আছে যে আমি এটা বানাবো, নাম করব, এগুলো আছে কিনা। আমি আগে দেখিনি তার সে কতটুকু সৎ। সে যদি অনেস্ট থাকে যে সে বানাবেই বলে মনে হচ্ছে, তাকে ডেসপারেট মনে হয়, আমার মনে হয় সে কিচ্ছু না পারলেও সেই কাজটা একটা জায়গায় পৌঁছবে। সে অনেস্টিটা, সেই প্রেমটা ছবিটার ভেতর দেখা যাবে। এগুলো আমার মনে হয় এটা সবাই করে। কিন্তু ধরেন এর পিছিয়ে যদি বলি যে নতুন গল্প বা নতুন ধারার খুঁজতে হলে তো একটা রিসার্চের প্রয়োজন আছে। ধরেন অনেক রকম কাজ যখন করা হয়ে যায়, তখন আপনি গল্পটা নিয়ে কিভাবে ভাবেন যে আচ্ছা এইভাবে আমাকে দেখেন, যেমন ভূতপুরিটা করলেন একেবারেই অন্যরকম। সো এই রিসার্চ তো সবসময় ধরনের স্ক্রিপ্ট আসেও না নতুনভাবে আপনি যেটা চাইছেন, তো কিন্তু আপনার কন্টিনিউশন একটা লাগে যে ঠিক আছে বছরে আমি তো 4টা 3টা 4টা দিতে হবে, এরকম কিন্তু তাড়নার জায়গায় আপনার? না, আমার এটা নেই যে বছরে 3টা 4টা করতে হবে। আমি এটা আমার মনে হয় না, কারণ অনেকদিন ধরে কাজ করছি। দেখুন ওই মানে কোয়ান্টিটি ওভার কোয়ালিটিটার জন্য এখন মনে হয় না যে, আর যারা সত্যিকার আর্টিস্ট হতে চায় বা চেষ্টা করে তারাও সেটা ভাবে, আর আমিও সেটা ভাবি না। আমি অপেক্ষা করি। তবে হ্যাঁ, অনেক দীর্ঘদিন কাজটা, এটা একটা প্র্যাকটিসেরও বিষয়, প্রত্যেকটি জিনিস প্র্যাকটিস করতে হয়, অভিনয়টাও প্র্যাকটিস প্রয়োজন আছে, কিন্তু আবার ভুল জায়গায় এনার্জিটা দিতেও চাই না, আশাহত হতে চাই না। হ্যাঁ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো এর চেয়ে বোধহয় অপেক্ষা করাটা ভালো। আচ্ছা, একটু অপেক্ষা করব, যেটা আমাকে এক্সাইটেড করবে সেটা দিয়ে আসলে আমিও দর্শককে এক্সাইটেড করতে পারবো আমার মনে হয়। আপনি এখন পুরো দুস্তুর ফিল্মের জয়া হাসান, এবং খুবই প্রাউডলি আমরা বলতে পারি বাংলাদেশের ফিল্মের চলচ্চিত্রের অন্যতম ল্যান্ডমার্ক জয়া হাসান। কিন্তু ফিল্মের আদতে আপনি কখন কবে থেকে ঠিক মনোনিবেশ করেন আমি ফিল্মে ডেডিকেট করব বাকি জীবনটা? যখন থেকে আমি নাটকে বা টেলিভিশনে বোর্ডম খুঁজে পেলাম, বোর্ড হয়ে গেলাম, তখন থেকে। বোর্ড হয়ে গেলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বোর্ডনেস কি অনেকদিন কাজ করার ক্ষেত্রে, নাকি আসলে ওই প্ল্যাটফর্মটা, ওই মিডিয়ামটা আসলে আপনাকে আর
অনেকদিন কাজ করার ক্ষেত্রে, এবং একটা সময় গিয়ে টেলিভিশনটা তো আসলে আমার মনে হয় টেলিভিশন নাটক যে আইকনিক জায়গায় ছিল, আমরা কাজ করতাম, একটা সময় তো সেটা পড়তে শুরু করলো, এটা আপনিও জানেন, আমিও জানি, সকলেই জানে। তো সেই সময়টা আমার মনে হয়েছে যে আমি একটু ফিল্মে ট্রাই করি। এবং আরেকটি বিষয় যে কোনো একটা আর্টিস্টের আলটিমেটলি মানে মাধ্যমগুলো ডিফারেন্ট, তো বড় পর্দায় একটু কাজ করি, কারণ বড় পর্দার হিসেব নিকেশ সমস্ত কিছু একটু আলাদা। একজন আর্টিস্ট চায় শেষ পর্যন্ত তাকে বড় পর্দায়। কিন্তু যা আপনাকে অনেকেই বলে যে আপনি প্রথমে যে কমার্শিয়াল লেন্থে যে ট্রাইটা করেছিলেন শাকিব খানের সাথে, সেই জনরার বা সেই জনরার আপনি না, আপনি ওই টাইপের হিরোইন ম্যাটার না, কিন্তু আপনি কেন আসলে ওই সময় কাজটা করেছিলেন? আমি প্রত্যেকটা জায়গায় আমি দেখতে চাই নিজেকে, আমি এক্সপেরিমেন্ট করতে চাই, আমি দেখতে চাই আমি পারি কিনা, আমি দেখতে চাই এই জায়গাটা কেমন, কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে কেমন লাগে। এক ধরনের তো আমি একটা ধরুন জীবন ভিত্তিক অথবা যেগুলো জীবন ঘনিষ্ঠ কাজ বলি, সেই কাজগুলো আমি করেছি। তো কমার্শিয়াল ছবি মানে যে জীবনটা আমি যাপন করি না আসলে, আমরা সাধারণত যেমন দেখি এরকম করে কমার্শিয়াল ছবিতে লিপস্টিক দিয়ে তো কেউ ঘুমোয় না, আপনি রিয়েল লাইফে আপনি কেউ ঘুমোয় না আসলে, এটা কেমন মানে কি হয়, তো আমি একদম দেখবার জন্য নিজেকে। আচ্ছা আচ্ছা, সেটা ফেল করি বা উইন করি সেগুলোর বিষয়ে আপনার কোনো টেনশন চাপ ছিল না? টেনশন ফেল এগুলো না আমার চাপ ছিল না, তবে আমি এটুকু জানতাম যে হ্যাঁ মানে ছবিটা কোথাও যাবে, দর্শক প্রিয়তা তো পাবে। আচ্ছা আচ্ছা, শিল্পমান বিচার এটা কি আমি কোনো কথাই বলছি না, কিন্তু আপনি দেখেছেন তার মানে আপনি যেমন এখন সবাই বলে যে জয়া যেটা বিশ্বাস করে সেটাই কাজ করে, সেটা প্রজেক্ট করে, তার মানে তখন আপনি যেটা বিশ্বাস করেন না সেটাও করেছেন? না, বিশ্বাস করি না, আমি অবশ্যই আমাকে যদি এখন যাত্রা করতে বলে আমি খুব খুশি হয়ে যাত্রা করব, কারণ আমার কাছে যাত্রা শিল্প ভীষণ অরিজিনাল মনে হয়, একেবারে আমাদের। এবং ওখানে অনেক চড়াচড়, অনেক লাউড, কেউ কি এরকম করে এসে কাজ অভিনয় করে না, ওটাও একটা জায়গা অভিনয় করবার, ওটাও একটা নিজেকে দেখবার জায়গা। অভিনয় শিল্পী হিসেবে আমি টেলিভিশনে নিজেকে দেখতে চাই, আমি সিনেমাতে দেখতে চাই, আমি মঞ্চে দেখতে চাই, আমি যাত্রাতে দেখতে চাই। হ্যাঁ ট্রুলি, মানে ওয়াই নট, হ্যাঁ ট্রুলি। এবং যাত্রা আমার কাছে মানে ইনফ্যাক্ট থিয়েটারের চেয়েও অনেক বেশি অরিজিনাল ফর্ম মনে হয়। তো থিয়েটারটা আমি কেন করিনি, কারণ আমার সাহস নেই, এবং থিয়েটারটা রক্তে মিশে যেতে হয়, সময়টা দেয়া আসলে মুশকিল হবে। সময়টা আমি তখনই দিতে পারবো আমি সমস্ত কিছু ছেড়ে, যেই ডেডিকেশন নিয়ে সবাই থিয়েটার অভিনয় করে সেই সম্মানটুকু আমি দিতে পারবো কিনা, আমাকে প্রপারলি করতে হবে, সেজন্য আমি থিয়েটারটা করিনি। আমার অফার্স আসে সমস্ত বড় বড় যে প্রোডাকশনসগুলো হয় ওখান থেকে আমাকে বলেন অনেক সময়, কিন্তু সেই সাহস, ওই সময় দেয়াটা, ওই কিকটা আমাকে পেতে হবে। আচ্ছা আচ্ছা, ধরেন আবারও যদি আসি, ধরেন সাকিবের সাথে যেই ছবিগুলো করা হয়েছিল এর পরবর্তীতে সাকিবের যে ট্রান্সফরমেশন এবং এখন বলা হয় যে গল্প ভিত্তিক কাজ করছে, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ভালো ভালো, ওকে আমার বরাবরই বুদ্ধিমান মনে হয়। ও বাংলাদেশে দর্শকের মানে ম্যাচ দর্শকের ও পালসটা বোঝে। আচ্ছা, আমার অবশ্যই মনে হয় ওকে বুদ্ধিমান। আচ্ছা আচ্ছা, যা আপনি বেশ কবছর আগে আমার একটা শোতে বলেছিলেন কয়েকটা কথা, সেই কথার ভিত্তিতে আমি অনেকের মতামত নিয়েছিলাম এবং খুবই প্রেইজলি এবং খুবই আপনাকে প্রশংসা করে অনেকে বলেছেন হ্যাঁ ঠিক। তার মধ্যে দুটো কোট করে আপনারই কোট, সেটা হচ্ছে আপনি বাংলাদেশে একসময় ব্লক হয়ে যাচ্ছিলেন এবং সেই কারণে সব কিছু মিলিয়ে যে কাস্টিং এখন প্রপারলি কাস্টিং হচ্ছে না, সেজন্য আপনি অন্যভাবে একটু ড্রাইভ দিতে চাচ্ছিলেন। বিষয়টি কি আজ থেকে প্রায় 4-5 বছর আগের কথা যদি হয়, বিষয়টা কি সাথে আপনি বলার পরে অনেকগুলো নির্মাতা আমাকে ফোন করেছিলেন, ইনফ্যাক্ট আমার শোতে বলেছেন জয়াকে তো আমরা বানাইছি, তো এটা তো ব্লগ কেন বললো, এটা তো অভিমানের কথা, এটা অভিমান করলাম। আমাকে আপনার সাথে পরেও ফোনে বা দেখা সাক্ষাৎ হয়েছে, কখনো বলা হয়নি অফিসিয়ালি, আজকে আমার আর শোতে বলতে চাচ্ছি। সেই কথাগুলো কি অবশ্যই বাস্তবতা থেকেই তো বলেছিলেন? অনেক নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম থেকে শুরু করে অরুণ চৌধুরী থেকে শুরু করে সবার কাজই তো আপনি করেছেন, তাহলে কি আপনাকে ব্লক করেছিল? না, ব্লক করেছে মানে আমি কি অর্থে বলেছিলাম বলতে, মানে আমি ব্লক হয়ে যাচ্ছিলাম বাংলাদেশে, কারণ আমি আর কি করব আসলে, আমার করবার মানে আমার যতটুকু আছে তার চেয়ে বেশি আমি করবার কোনো নিজেকে প্রমাণ করবার জায়গা পাচ্ছিলাম, হ্যাঁ এক্সপ্লোর করবার জায়গা পাচ্ছিলাম। তো স্বাভাবিকভাবে ভিন দেশে আরো বেশি চ্যালেঞ্জ, ভাষাগত, টোপোগ্রাফি, জিওগ্রাফিক্যাল,
এবং মানুষগুলো চিন্তা ভাবনা সমস্ত কিছু একটু ডিফারেন্ট, তো ওই জায়গাটায় চ্যালেঞ্জটা আরও বেশি ছিল, সে কারণে আমি ওই চ্যালেঞ্জের কাছে গেছি। এবং আমি যেই টাইপের কাজগুলো করতে চাইতাম বা আমার অভিনয় প্রতিভা বলবো না, সরি, অভিনয়ের যে ইচ্ছেটুকু সেটুকুকে আমল দেবে এরকম কাজ আমি এখানে পাচ্ছিলাম না সব, বা তখন আমি সেখানে গেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অবশ্যই না, মানে আমাকে তৈরি করেছে সেটা তো আমি একদম 100% আমি অ্যাকনলেজ করি, আমাকে তৈরি করেছে এখানকার টেলিভিশন প্ল্যাটফর্মে আমি কাজ করেছি, দ্যাট ওয়াজ মাই প্র্যাকটিস প্যাড। আমি কাজ করেছি বড় সব ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি, ভালো ভালো ডিরেক্টরদের সঙ্গে, তারা আমাকে তখন নিয়েছেন। অবশ্যই সেটাও আমার, এবং তারাও যে আমার কাছে কিছু পাননি সেটা তো তারা বলতে পারবেন না। তাদের জন্য মানে প্রডিউসারদের কাছে হাত পা ধরে দৌড়ানো থেকে শুরু করে তাদের কাছে কম টাকায় কাজ করে দেয়া, নামমাত্র কাজ না করে দেয়া, সবকিছুই আমি করেছি, সেটা তাদের অস্বীকার করলে চলবে না। তারপরে সেগুলো আমি অস্বীকার করছি না, এবং তারা আমাকে ভালো ভালো চরিত্র দিয়েছে। কেন দিয়েছে? কোনো ব্যক্তিগত খাতির ছিল না, তো কখনোই ছিল না। কাজটুকু আমি ডেডিকেটেডলি, আমি খুব মেধাবী নই, আমি বারবার বলি আমি মেধাবী নই, আমি পরিশ্রমী। খুব বিনয় দেখাচ্ছেন। না না, বিনয় একদম প্রমাণিত। আজকে আপনি যদি বলেন মেধাবী নই, তাহলে অন্যরা অনেকে না না, মেধাবী নই আমি, আকাশ থেকে পড়ে। না না না, তারেক ভাই মেধাবী না, আমি পরিশ্রমী, এইটুকু। আমার ধৈর্য বেশি। আচ্ছা, এই দুটো আমার যদি বলেন ভালো গুণ কোনটা, আমার ধৈর্য বেশি। আচ্ছা, জয়া, আপনার বিভিন্ন পুরনো ক্লিপস খুব ভাইরাল হয় মাঝে মাঝে নাটকের, সেটা আপনার অন্যান্য কোয়ার্টিসের সাথে, এগুলো কি স্ক্রলে আপনার চোখে পড়ে? কেমন লাগে? মাঝে মাঝে নাটকগুলো মাঝে মাঝে দেখি, ভালো লাগে আমার, মানে স্মৃতিতাড়িত হয়। হ্যাঁ, স্মৃতিতাড়িত হয়, এবং মাঝে মাঝে মনে হয় কি ভালো অভিনয় করেছি, মাঝে মধ্যে এখন মনে হয়। ধরেন আমি খুব মিস করি, আমি বাংলাদেশে কাজ করা অবশ্যই আমি মিস করি, ভীষণ মিস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলকাতা প্রসঙ্গে একটু বলি যে কলকাতায় যে কাজগুলো হয়, যে জনরার কাজগুলো হয়, যেই গল্প নিয়ে কাজ করা হয়, বলা হয় যে বাংলাদেশে, যেমন আমাদের এখানে মন্তজুর রহমান আকবর একটা কথা বলছিলেন এখানে বসে, যে দেখেন আমাদের দেশে যেই গল্পের কাজটা করব, ঠিক এই গল্পের কাজটাই কলকাতায় যদি আমি প্রজেক্ট করি, তাহলে ওখানকার যে দর্শক ওরা খুব বাহবা দেবে, বাংলাদেশে বলবে আমি ফেল করলাম। ব্যাপারটা কি তাই? আমাদের বাংলাদেশি দর্শকদের এবং কলকাতা পশ্চিমবঙ্গের দর্শকদের রুচির একটা বড় পার্থক্য আছে কিনা? দেখুন, রুচির পার্থক্য আছে কিনা জানি না, তবে দেখুন, একটা ছবি বা একটা ফিল্ম বা একটা আর্টওয়ার্ক যখন আমরা তৈরি করি, আপনি আমাদের পুরো যারা সম্পৃক্ত থাকে ফিল্মের সঙ্গে, তারা মিলে তৈরি করলাম, এটা তাদের তৈরি করা একার দায়িত্ব না। দর্শকের পার্টিসিপেশনটা অনেক বেশি প্রয়োজন, দর্শকের অ্যাকনলেজ করাটা অনেক বেশি প্রয়োজন, এবং তখনই সেটা চলচ্চিত্র হয়ে ওঠে। আমাদের এখানে যেটা হয় যে, আমাদের এখানে আমি দেখেছি কলকাতায় যেটি পার্থক্য, সেটা একটা ভালো চলচ্চিত্র দেখে তারা ধরুন বাবা মা ফ্যামিলি সবাই মিলে ছবিটি দেখতে যায়, এসে ডিনার টেবিলে সেই ছবিটা নিয়ে কথা বলে, তাদের মধ্যে আলোচনা হয়, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, ওই কালচারটা রয়েছে। এটা না, এটা খুব দরকার, এটা একটু আমার মনে হয় আমাদের এখানে মিসিং। হ্যাঁ, আমাদের এখানে এটা মিসিং। তো সেজন্য হয়তো দর্শকরা নানান রকমের, নানান ক্যাটাগরির দর্শক এখানে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু ভালো একদিক দিয়ে, কিন্তু এই যে ছবিটা একটু দায়িত্ব নিয়ে একটু দেখতে যাওয়া, যেটা যে কলকাতায় আমি দেখেছি কিছু সময় আগেও, যখন ধরুন একটা হিন্দি ছবি চলছে রমরমিয়ে, সাথে একটা বাংলা ছবি, অনেকে দায়িত্ব নিয়ে আগে বাংলা ছবিটা দেখতে গেছে, হ্যাঁ দেখতে গেছে, তারপরে সারা কিন্তু সেই আরেকজনের ছবিটা দেখতে গেছে, মানে হিন্দি যে সুপারস্টারের ছবিটা আছে সেটা দেখতে গেছে। তো একটা দায়িত্বের ভেতরে পড়ে এটা। আমরা যারা অ্যাক্টর, আমরা যারা অভিনয় শিল্পী, যারা শিল্পী, তারা এটা খুব চাইতো আসলে, এটুকু এই পার্টিসিপেশনটুকু থাকে। সেটা কি দেবীর সময় আপনি কিছু ফিল করেছিলেন কিনা? দেবি তো আপনি দেখুন, দেবী একেবারে একটা মিডল ছবি, দেবী একেবারে একটা মিডল ছবি, দেবীর কোনো আর্ট হাউস ঘরানার না, কোনো সোকল বলতে গেলে এটা আমি বলবো তাও এটা কমার্শিয়াল ছবি, কারণ এটা কমার্সটা খুব প্রয়োজন, চাকাটা তো ঘুরতে হবে। তো আমি দেবী সব লোকেরা দেখেছে, মানে সমস্ত জায়গায় গেছে, এটা একটা অন্যরকম হাইপ ক্রিয়েট হয়েছিল। সেটা কিছুটা আমরাও আছে, কিছুটা এটা যার যে গল্পটি নিয়ে ছবি তৈরি করেছি সেটিও একটি বিষয়। ছবিটা তৈরিতে যে ক্রাফটম্যানশিপটা দরকার ছিল হয়তো সেটা হয়েছে। তো সব কিছু নিয়ে আমার মনে হয় এটাও আছে, দর্শক পর্যন্ত পৌঁছানো। দেবী বোধহয় প্রথম ছবি যেখানে আমরা দেখেছি যে মার্কেটিং
পলিসিটা আমি আমার সর্বোচ্চটা কাজে লাগাবার চেষ্টা করি। সেটা জয়া আহসান বলে সম্ভব হয়েছে, এটা অনেকে বলে, অনেকে মানে জয়া আহসান বলে মানে আমি আলাদা কোনো সুবিধা পাইনি, আমি অনেকের কাছে গেছি। না 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 না, আমি অনেক ভালো যাদের ধরুন আমি যাদের কাজ করতাম তখন, আপনাকে ওটা কি বলে আমি বলছি, খিজির হায়াত খান, অনন্য মামুন, শৌকত নাসির থেকে শুরু করে রায়হান রাফি থেকে শুরু করে অনেকে আপনার নাম ধরে বলেছে যে জয়া আপার জন্য এটা সম্ভব। আমাদের মিড ফিল্ম আমাদের এখানে মার্কেটিং করে একমাত্র জয়া আহসান নিজে দৌড়িয়ে ছবিটা, হ্যাঁ দৌড়িয়ে সেটা বলতে পারি না, কিন্তু আমি আপনাকে বলি যে আমরা কি মানে আমার কি ব্লগ ছিল, আমি তখন যাদের প্রোডাক্ট এন্ডোর্স করতাম, আমি যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, আমি তাদের কাছে পর্যন্ত তখন গেছি যে আমি আছি ছবিটাতে, আমি বলছি আপনারা এই ছবিটা একটু স্পন্সর করুন বা কিছু একটা পার্টনার হোক। তারা হয়নি, তারাই এখন অন্যান্য ছবিগুলোর মধ্যে, কারণ প্রথম যে থাকে তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, তারা এখন অন্যান্য ছবিতে সেটা করছে, দেখতে পেয়েছি, সেটা আমরা প্রমাণ দিয়েছি, সেটা কিন্তু আমরা করিনি। অনেক ক্ষেত্রে আমরা এটা পাইনি। তো আমার তখন আমি খুব বিরক্ত হয়েছি, আমি খুব কষ্টও পেয়েছি যে এরকমও হতে পারে। মানে সেই কষ্টের জন্য কি 6-7 বছর গ্যাপ হয়ে গেল আপনি আর এই ঝামেলা? না না না, সেটা নয়, ছবি হচ্ছে আমার প্রায় 3-4 বছর ধরে আমি শুনছি ছবি হচ্ছে। না আমার তো ওখানেও আছে, মানে ওখানকার প্রোডাকশন হাউসের সাথেও হচ্ছে আমার কাজ। সেটাই কবে নাগাদ আজকে একটু বলে দিন। আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আপনার একটু কয়েকটা এক্সপেরিয়েন্স শুনতে চাই যে আপনার আসলে যেমন আপনি মানব প্রেমে বিশ্বাসী, প্রেম করেছেন বা সব কিছুতে আপনি ফিল্মের সাথে প্রেম করেছেন, আপনার একটা প্রাণী প্রেম রয়েছে, পশু পাখির প্রতি আপনার অদ্ভুত প্রেম রয়েছে, এবং সেটার একটা আপনাকে অনুকরণ করে বাংলাদেশে একটা গোষ্ঠীও তৈরি হয়েছে। অনেকে বলে আমার আইডল এক্ষেত্রে জয়া আহসান। আপনার এই ভাবনার জায়গাটা কবে থেকে শুরু হলো ঠিক মনে করতে পারেন, বা কিভাবে অন প্রসেস কি স্ট্রাগলে, এটা নিয়ে আমি একটু আজকে শুনতে চাই। আমি প্রাণী প্রেমী বা আমি যেটুকু করি আমি এটাকে খুব গ্লোরিফাই করতে চাই না, উচিত করা এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাই হওয়া মানে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমার চেয়ে অনেক বেশি অনেক মানুষ করেন, হয়তো আজকে আমি জয়া আহসান বলে আপনি আমায় জিজ্ঞেস করছেন, কেউ দেখছে না সত্যি তানভীর ভাই যারা করেন তারা কি ডেডিকেটেড করেন আপনি জানেন না, তারা তাদের সর্বস্ব দিয়ে করেন। হ্যাঁ আমার এটা আমার আগের থেকেই ছিল, সেটা হয়তো আমি কিছুটা হেরিটেজেরই পেয়েছি পারিবারিকভাবেও, আবার কিছুটা হয়তো মানে আমি ঠিক স্পষ্ট করে বলতে পারবো না কবে থেকে আমি পেয়েছি, কিন্তু আমি পারিবারিকভাবেই আপনার আত্মস্থ হওয়া, বাট মানে অফিশিয়ালি আপনি এখন বেশ কিছু এখন একটু আমি ভোকাল হই, কারণ যে আপনি যেটা বললেন যেটা জানা দরকার, আমি যদি একটু ভোকাল হই তাহলে সেক্ষেত্রে অন্যেরা অনেক বেশি সাহস পান। এখন বাংলাদেশ আসলে খুব বেশি আমাদের রিলিজনের কারণেও হতে পারে, রিলিজন একটি বড় বিষয় যেটা আমরা আসলে ভুল জানি অনেকখানি, যে ধরুন পেট অ্যালাউড না বা অ্যানিমেল ফ্রেন্ডলি জায়গা নয় আমাদের ঢাকা শহরটা, যারা পেট রাখেন তাদের জন্য কোনো একটা পার্ক বা কোনো একটি জায়গায় সেরকম করে আমরা কিছু লিখলে বা কিছু বললেই আমাকে মানুষরা জানি, আপনার এখানেও নিজে আপনি অনেক কমেন্টস পাবেন যে মানুষেরই যেখানে খোঁজ নেই সেখানে প্রাণী, এরকম বলবে, হ্যাঁ কমন, কিন্তু মানুষেরই যেখানে খোঁজ নেই, মানুষই যেখানে বাঁচতে পারে না সেখানে মানুষ বাঁচতে পারে না বলে আরেকটি প্রাণ যাকে ঈশ্বর দিয়েছেন, সৃষ্টিকর্তা দিয়েছেন, তার কোনো দাম নেই, বা একটা গাছের কোনো মূল্য নেই, গাছের কোনো প্রাণ নেই, সেটাকে আমরা অবমূল্যায়ন করবো, মূল্যায়ন করব না, আগে সব আমি নেব সুবিধা, পৃথিবীটা শুধু আমাদের জন্যই, জলবায়ু আবহাওয়া প্রাণ সমস্ত কিছু আমাদের জন্যই শুধু তৈরি হয়েছে তা তো নয়, এটা একটা সাইকেল। তো এই বিষয়টা যদি কেউ জানে আমার মনে হয় যে তারা সবাই সচেতন, এবং আমি একটি জিনিস বেটার যে বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন অনেক বেশি অ্যাওয়্যার এসব বিষয়ে এবং এনকারেজ করে জিনিসটা। যা আপনার কাছে আসলে সবাই জানতে চায়, যেহেতু আমরা ক্যাম্পেইন একটা করছিলাম আপনার সাথে একটা আড্ডা হবে, সবাই আসলে আপনার পরিবার, বাবা তো মার সাথে আপনার যোগাযোগ কোথায় আছে, মা বোন ভাই বোন অবস্থানটা কোথায়, একটু যদি আমাদের সাথে একটু। আমার ভাই লন্ডনে, ও একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে, আমার বোন বিবাহিত, ও ঢাকাতেই থাকে, ওর একটা ট্রাভেল এজেন্সি চালায়, আমি অভিনয় করবার চেষ্টা করি, আমি বাড়ির বড় মেয়ে। আর আছে আমার মা আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে আছেন কর্মরত অবস্থায়, এবং আমার 3টি পোষ্য বোন আছেন, তাদের নাম ক্লিওপেট্রা, ডিও এবং নিমকি। পরিবারে
সাহায্যকারী 2-1 জন আছেন, এই আমার সংসার। রাইট, খুবই কমন প্রশ্ন। তারপরে এই প্রশ্ন এইভাবে জিজ্ঞেস করি যে বাংলাদেশে কয়েকটা আমার সাথে কয়েকজন প্রডিউসার পরিচালক বলছেন যে বাংলাদেশে এখন সেলেবল নায়িকা নেই, নায়িকার একটা বড় সংকট। এই কারণে বাংলাদেশের যাকে সুপারস্টার বলা হয় তার সাথেও বাংলাদেশি নায়িকা দেখা যাচ্ছে না গত 2 বছর ধরে। যাদের নিয়ে আসলে বলেন যে যাদেরকে নিলে আমি দর্শক পাবো 10 জন, সেরকম নায়িকা নেই। এই স্টেটমেন্টটা অনেক জায়গায় অনেক পাবলিক ডোমেনে প্রকাশ হয়েছে, আমার সত্ত্বেও বিভিন্ন পত্রিকায় অনেকে বলেছেন, নাম না তুলি। তো আপনার কাছে একজন প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে এই স্টেটমেন্টটা কি মনে হয়, কি সাইন দেয়? প্রথমত আমি তো নায়িকা নই, আমি নিজেকে অভিনয় শিল্পী এটুকুই বলতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে আসলে দুরকম জায়গা তো আমাদের এখনকার কাজগুলো যেগুলো হচ্ছে, যেখানে নায়ক নায়িকা নির্ভর, কিন্তু আমরা যদি একটু স্মার্ট হই, এখন আর সেই অর্থে তো সেই নায়ক নায়িকা নির্ভর কাজগুলো যে খুব ওয়ার্ক করছে তা কিন্তু নয়। এখন যত কমন ম্যান, যত কমন মানুষ, তারা সেগুলো তত বেশি কাজ করছে বলে আমার বিশ্বাস। আমি এমনিতে ওই নায়িকা বা নায়ক নির্ভর কাজ, নায়িকা নির্ভর কাজ, ওটা আমি খুব একটা বিশ্বাস করি না। 2-4 জন ছাড়া, সেটা সুচিত্রা উত্তম বলতে পারেন অথবা আরো কারো কথা বলতে পারেন। বাংলাদেশে খুব বলতে হলে ববিতা আপা, কবরী আপা, আমি ওনাদের পর্যন্ত বা শেষ পর্যন্ত মৌসুমী আপা, এই পর্যন্তই আমি আসলে বলবো। কিন্তু এখন তারপর থেকে তো আসলে প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের সবাইকে মিলে একটু আধুনিক হতে হবে, প্রডিউসারদেরকেও একটু আধুনিক হতে হবে, এবং দর্শককে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই যে হিরো থাকলেই শুধু হিরোকেই দেখতে যান, তারা শুধু হিরোইনকেই দেখতে যান। ভালো কন্টেন্ট হলে একজন, আমি বলবো যে আমাদের রিক্সা শ্রমিক থেকে শুরু করে যারা সো কল্ড এলিট ক্লাস, যারা এসি ঘরে বসে অফিস করেন, তারা পর্যন্ত সবাই কিন্তু ভালো কন্টেন্ট দেখতে যান। রাইট, পাবলিক ডোমেইনে আপনি আসলে আপনার মতো করে চলেন, খুব বেশি যে সপ্রতিভ তাও না। ইনস্টা বলি, ফেসবুক বলি বা অন্যান্য প্ল্যাটফর্মে এখন যেটা হয় যে অনেকেই বলেন, অনেক নায়িকা বা অভিনেত্রীরা বলেন যে এটাতে রেগুলার থাকতে হয় প্রফেশনাল দায় হিসাবে। কতটুকু রেগুলার থাকা প্রয়োজন একজন নায়িকার? আপনি কতটুকু অভ্যস্ত? যেমন আমি কিন্তু আছি, আমি নেই আমি তা বলবো না, আছি টুকটাক দেই, বাট আমার জন্য তো একটা টিম আছে, তারা হয়তো অ্যাক্টিভলি করে। কিন্তু আসলে কি জানেন, একজন শিল্পীর যতটা না থাকা যায়, যতটা আড়াল থাকা যায়, এরকম প্রযুক্তি তো মানুষকে অস্থির করে তোলে। অবশ্যই সময়টা অস্থির। হ্যাঁ, আমরা পুরো শিল্পীরা যারা, প্রথমে যদি আমি বলি আমি একজন শিল্পী, আমি অভিনয় করি, প্রথমেই তো আসলে আমি স্রোতের বিপরীতে হাঁটছি। হ্যাঁ, মানে সে জায়গার থেকে কত স্ট্রেস, কত মানে স্ট্রাগল একজন শিল্পীকে নিতে হয়, একজন আর্টিস্টকে নিতে হয়। আর একজন শিল্পী হওয়ার রাস্তায় যে আছেন, সে যতটা, হ্যাঁ অবশ্যই আমি পড়াশোনা করবো ইন্টারনেটে, আমি সেই প্রযুক্তিটা ব্যবহার করবো আমার কাজের জন্য, কিন্তু কে কি করছে, কি হচ্ছে, বা এই যে প্রযুক্তির পেছনে বা যে ফেসবুক ইনস্টাতে সময় কাটানো, ওই সময়টা যখন কাটানো, আমার মনে হয় যে ওই যে সময়টা কাটাই আমরা, ওই সময়টাই হচ্ছে আমার বই পড়ার সময়, ওই সময়টাই হচ্ছে আমার আড্ডা দেওয়ার সময়, ওই সময়টা হচ্ছে আমার গাছপালা ধরার সময়। হ্যাঁ, ওইটা কিল করে ফেলবে বলতে চাচ্ছেন, মানে ওইটাই নষ্ট করতে হবে। হ্যাঁ, আপডেটেড থাকা প্রয়োজন আছে, কিন্তু সেটা এতটা নয় যতটা আমার মনে হয় আমরা বাংলাদেশে একটু বেশি থাকি। হ্যাঁ, না স্ট্যাটিস্টিক্যালি আসলে বেশি বেশি। হ্যাঁ, আপনি যদি মানে হিসাব করেন, বাংলাদেশের লোকেরা সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে। হ্যাঁ, রাইট। সংযুক্ত প্রশ্ন, তাহলে এই ইন্টারনেট যারা ব্যবহার করছেন তাদের বা শিল্পীরা যারা কাজ করছেন তাদের স্টেটমেন্টে কোনো দায় আছে কিনা? যে কোনো সংকট বা যে কোনো ক্রাইসিসে কোনো স্টেটমেন্ট দেওয়া প্রয়োজন কিনা? অনেকে বলেন শিল্পীদের খুব বড় দায় রয়েছে যে কোনো কিছুতে। হ্যাঁ, মানে ওটা উনি বক্তব্য নিজের জায়গা, ওটা দেখুন, ওটা আমিও দিই, আমিও বলি, ওটা আমি মাঝে মধ্যে বলি, কিন্তু সেটা একেবারে আমার ব্যক্তিগত, সেটা আমি কেউ না হলেও, আমি যদি কোনো অভিনয় শিল্পী নাও হতাম তাও আমি দিতাম। তবে আমাদের তো একটি শক্তি আছে, অভিনয় যারা করেন, ধরুন একজন পলিটিশিয়ান দাঁড়িয়ে
সত্যিকার অর্থে কতটা মানুষ জড়ো করতে পারবে বা কোনো কিছু বলতে গেলে শুনবে আমি জানি না। একজন অভিনয় শিল্পী বা একজন অভিনেতা, একজন হিরো দাঁড়িয়ে, একজন সেলিব্রিটি দাঁড়িয়ে বললে তার চেয়ে বেশি কথা শুনবে তাদের যারা ফলোয়ার আছে বা কেউ আছে, তারা কিন্তু শুনবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তো আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ভোকাল হতেই হয় এবং আর্টিস্টদের নির্ভীক হতে হয়, ভয় পেলে চলবে না আমার মনে হয়। আপনি কতটা নির্ভীক থাকতে পারেন? না, পুরোটা পারি না, পারি না। থ্যাংক ইউ। একটু মাথার ভেতর তো আসে, এটা কি হবে, ঠিক হবে, বলবো এটা পলিটিক্যালি কারেক্ট হবে কি ইনকারেক্ট হবে, ভাবনা চিন্তা করি, তারপরে টুকটাক মাঝে মধ্যে বলি, আরো বেশি ভালো হচ্ছে বলতে পারা যেত। থিয়েটার বা হলের দর্শকের আগামী ভবিষ্যৎ কি? আমরা এখন ক্রিকেটের টোয়েন্টির মতো এখন রিলসে অভ্যস্ত, খুব শর্ট কন্টেন্টে অভ্যস্ত। থিয়েটারে যাওয়ার আসলে প্রবণতার জায়গায় 10 বছর ভেতরে কেমন দেখছেন? আমার মনে হচ্ছে যে বিষয়টা হয়তো একটু কমবে, যেহেতু এখন ওটিটি প্ল্যাটফর্ম, এখন আমার কথা হলো নানান রকম মাধ্যম থাকবে, কিন্তু আপনি সেই রসের আস্বাদ কিন্তু আপনি রসটা নিতে পারবেন না ওটিটিতে ছবি দেখে, যেটা আপনি বড় পর্দায় সবাই মিলে একসঙ্গে বসে দেখতে পাচ্ছেন, সেই রসটা আপনি কিন্তু নিতে পারবেন না। কিন্তু এখন এই মুহূর্তে একটু টাফ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় বড় পর্দা থাকবে। হ্যাঁ, বলা হচ্ছিল যে ওটিটিতে আপনাকে আনা খুবই টাফ হবে, কিন্তু আপনি হ্যাঁ মানে অনেকে বলছে না ওটিটি করছে, ওই জন্য আমি বলছিলাম যে না ঠিক আছে ওটিটি আপাতত। হ্যাঁ, সবার না অনেকটা ভুল ধারণা ছিল, আমাকে সবাই বলে আচ্ছা না তুমি কেন করবা, তুমি করবা কেন রাজি হব না, আমি তো সব মাধ্যমে অভিনয় করতে চাই। আমি বললাম কেন, মানে 1-1.5 কোটি টাকা নিয়েছেন এরকম তো কেন করলেন এবং কেন কোন পয়েন্টে নিপুণের কাজটা নিপুণ তো ভালো কাজ করে, পরীক্ষিত। আমি ঠিক কাজটা অপেক্ষা ছিলাম এবং আমার কাছে মনে হলো যে হ্যাঁ মানে ও যেভাবে গল্পটা ভেবেছে আমার মনে হচ্ছে যে এরকম করে এখনো আর কি গল্পটা কেউ বলেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হলো। এবং হ্যাঁ, সত্যিকার অর্থে আমার কলকাতায় প্রচুর অফার ছিল, সবাই বলে চেষ্টা করে, আমি তখন না করছিলাম। এবং একটা জিনিস আমার ইচ্ছে ছিল তানভীর ভাই, যে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলে প্রথমে বাংলাদেশের কাজ দিয়ে আমি শুরু করবো। হ্যাঁ, এটা আপনি বলেছিলেন একটা ইন্টারভিউতে। অবশ্যই সে কারণে এটা ব্যাটে বলে মিলে গেল। হ্যাঁ, আমার মনে হয়ে যাবে এটা। আপনি হিন্দি ছবিতে কাজ করেছেন, সেটিতেও বেশ প্রশংসিত হয়েছেন, কিন্তু বাংলাদেশি এন্ড থেকে অনেকে একটু বলেছেন যে জয়ার ব্যাপ্তিটা আর একটু দরকার ছিল। এটা শুধুমাত্র আপনার ডিরেক্টরের অনুরোধে খানিকটা আপনি রাজি হয়েছেন, এটা আমরা বিভিন্ন রকম ভাবে কথা বলি। শুধুমাত্র ডিরেক্টরের অনুরোধে যে সেটা থাকে না, একটা পেয়ার থাকে না, ডিরেক্টর অ্যাক্টরের ভেতরে একটা যে জায়গা, ঠিক আছে, বিশ্বাসের জায়গা। না, ও দেখুন হিন্দি ছবিতে একটা কাজ করা তো বাংলাদেশি বা বাঙালি মেয়ের জন্য একটু টাফও। তো আমি তো আসলে খুব বড় রোল পুল করবার মতন হয়তো সেজন্য একটা সময় লাগতো, প্রিপারেশন লাগতো। আপনি তো পরীক্ষিত। না, পরীক্ষিত আমি কি করে হব? ভাষা তো এত সহজ জিনিস নয়। আমাকে এখনো কলকাতার লোকেরা বলে আমার কলকাতার ভাষা হয় না, বাংলাদেশের লোকেরা বলে তুমি কলকাতার অ্যাকসেন্টে কথা বলো। আমি তো ভাই একদম মাঝখানে চিপার মধ্যে পড়ছি। বলে নাকি? হ্যাঁ, কলকাতার বলে তোমার তো ভাষা হয় না, তোমার তো ভাষা বাংলাদেশের ভাষা চলে আসে। বাট এটা কিচ্ছু যায় আসে না। আমি বাংলাদেশের জলবায়ু, আবহাওয়া, এই মাটি দিয়েই তৈরি এবং এখানে বেড়ে উঠছি, এজন্য হয়তো কলকাতায় গেলে একটা অন্যরকম একটা টেস্ট পাই, এজন্য হয়তো আমাকে ওখানে কদর করে, আর কোনো কারণ নেই। নইলে আমি এমন কোনো আপনি কাজ দিয়ে জয় করেছেন, সেটা ঠিক আছে, ডেডিকেশনটুকু আছে। যাই হোক, কি যেন আমরা আলাপ করছিলাম, আপনি আলাপ করছিলেন যে করক সিং নিয়ে, এবং করক সিং নিয়ে যে হ্যাঁ করক সিং যে ম্যাটার করেছে কিনা? অবশ্যই ম্যাটার করেছে, অবশ্যই একজন ভালো আর্টিস্টের সঙ্গে কাজ করা, আমি কাজ করতে চেয়েছি ওনার সঙ্গে, মানে এটা একটা এক্সপিরিয়েন্স এমন একজন অভিনয় শিল্পীর সঙ্গে। এবং টনিদা, ওনার কাজ আমি করবো বলে আর হয়ে উঠছিল না। তখন যখন উনি বললেন একটা হিন্দি ছবি আছে, এই রোলটা তোমাকে ভাবছি, তুমি পারছো কিনা বা করবে কিনা, দেখো চ্যালেঞ্জটা নেবে কিনা। আমি তখন সাথে সাথে লুকে নিলাম যে হ্যাঁ অবশ্যই আমি করবো। একটা হিন্দি ছবি করা আমাকে ওখানে গিয়ে থাকতে হয়, নইলে প্রডিউসাররা প্রথমত বিশ্বাস করেন না।
হ্যাঁ, যারা বোম্বেতে কাজ করে তাদেরকে প্রডিউসাররা কিন্তু বিশ্বাস করে না, যারা বাইরে থেকে আসে। আচ্ছা। ওখানে থাকতে হয়, না থাকলে মনে করে ছবির মাঝখানে অর্ধেক করে হয়তো চলে যাবে। হ্যাঁ, যিশু, যোগাযোগ করে। যিশু বলেন, এই বলেন। ভারতীয় মানুষ, ভারতীয় মানুষ। আচ্ছা। হ্যাঁ, মানে এটা আপনাকে বুঝতে হবে। যিশুদা ওখানে থাকেন, ওখানে বাড়িঘর সমস্ত কিছু আছে। হ্যাঁ। সেটা বলে নয় অফার যে আসে না তা নয়, অফার আসে, কিন্তু ঠিক আছে, ঠিক জিনিসটাই হয়তো করব, অপেক্ষা করলাম। আচ্ছা। মানে আর আমি সবসময় বাংলা ছবি দিয়ে আমি ইন্টারন্যাশনালে যেতে চাই। খুবই হাস্যকর শোনা ইন্টারন্যাশনাল যাওয়া, ইন্টারন্যাশনাল হওয়া, খুবই আমার কাছে মানে এটার কোনো অর্থ নেই। এটা অনেকে বলে আসলে, আমি জানি না অর্থ কি, এটা কি কথা, এটা আন্তর্জাতিক হবে জানি না। আমার তো গ্লোবাল প্ল্যাটফর্মে তো আপনারা কাজ করছেন, সবকিছু গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করছেন। হ্যাঁ, মানে এখন তো আমার মনে হয় যত বেশি দ্য মোর ইউ লোকাল দ্য মোর ইউ গ্লোবাল এখন। মানে আপনি যখন একজন ফ্রেঞ্চ মানুষ বসে কিন্তু বাংলাদেশে, আমি যদি খুব ফ্রেঞ্চ ভাষা চিবি সুন্দর করে কথা বলি, সেটা ওর কাছে হাস্যকর লাগবে বা ও সেটা নিতে পারবে না। আমি যদি বাংলা ভাষায় কথা বলি বা আর্জেন্টিনার ভাষায় যে ছবিটা তৈরি হচ্ছে, মানুষ কিন্তু, বিদেশের মানুষ, বাইরের মানুষ দেখতে চায় আমার বাংলাদেশের কালচারটা কি, আমার বাংলাদেশের জীবনযাপনটা কি, সেটা তারা দেখতে চায়। তো আমার মনে হয় দেশীয় জিনিস দিয়ে শুধুমাত্র আন্তর্জাতিক হয়ে ওঠা যায়। আরেকটা কথা বলে যে জয় আহসান অবশ্যই আমাদের এলিট শ্রেণী বা একটা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর দর্শককে দারুণভাবে আকৃষ্ট করে রেখেছে, এবং ফেস্টিভ্যাল ম্যাটেরিয়াল, ফেস্টিভ্যালকে খুব ব্র্যাকেটবন্দি করতে চায় কেউ, আবার মন থেকে আবার চায়ও যে ফেস্টিভ্যালে যাক ওর ছবিটা। আপনার কাছে ফেস্টিভ্যাল বা কমার্শিয়াল ব্লকবাস্টার এগুলোর আসলে ব্যাখ্যা কি? আপনি ব্লকবাস্টারের জন্য কাজ করেন না? আমি তো অবশ্যই চাই আমার ছবি মানুষ দেখুক, দেখেছে অনেক ছবি, আমি চাই দেখুক। মানে দেখুন, কমার্স শিল্প যেটা, যখন আমি যে কাজটা করছি, আপনি যে ছবি, একজন শিল্পী যখন ছবি আঁকছেন, চিত্রকলা করছেন, সেটাও শিল্প। যখন আমার ইন্ডাস্ট্রির চাকাটা ঘুরছে, সেটাও শিল্প। সেটাকেও, একটাকে আমরা আর্ট বলি, আরেকটাকে আমরা কমার্স বলি। হ্যাঁ, সেটা কিন্তু শিল্প। তো দুটোরই প্রয়োজন আছে। তো সেই ছবিগুলো দিয়ে আমাদের চাকাটা ঘুরবে, এবং এই ছবি দিয়ে, কিছু ছবি দিয়ে আমরা শিল্পের জন্য শিল্প, কিছু শিল্প হচ্ছে হলো জীবিকার জন্য শিল্প। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই দুটোরই প্রয়োজন আছে। এবং আমি চাই, আমি যে ছবিটি করি, যেটাই করি, আমার যদি সেটা আমাকে দর্শক দেখে, দেখুন দেবীকে আমরা মিডল ফিল্ম বলছি, কিন্তু এটা দর্শক দেখেছে, তার মানে এটা কমার্শিয়াল ছবি, এটা টাকা এনেছে ঘরে, এটা কমার্শিয়াল ছবি, এটার মধ্যে কমার্সটা কাজ করছে, কমার্স এটার মধ্যে জড়িত। প্রত্যেকটি ছবি তো কমার্স জড়িত আছে, অর্থলগ্নি আছে, বিনিয়োগ আছে। তো সবকিছু ইটস ম্যাটার, মানে আমার কাছে ম্যাটার করে অবশ্যই। আপনি প্রচুর হাজার তরুণের ক্রাশ, সো জীবনে কোন বিষয়টা বেশি প্রশংসা শুনেছেন? আপনার চোখ সুন্দর, খুব সুন্দর কথা বলেন, ঠোঁট সুন্দর, নাক সুন্দর, কোনটা বেশি বলেন? থাকে না একটা কমন, আর এটা আপনি সুন্দরী, এটা তো আপনার আয়না অনেকবার বলেছে আপনাকে। হ্যাঁ, এটা তো আপনার আয়না অনেকবার বলেছে আপনাকে, কিন্তু আপনার জীবনে, বিশ্বাস করেন, আমার মনে হয় যদি একটা মাধুরীর মাস্ক পাওয়া যেত, যদি মৌসুমী আপনার মাস্ক পাওয়া যেত, আমি প্রতিদিন বোধহয় পাল্টাতাম। আমি বোর হয়ে গেছি আমার নিজের চেহারা দেখে। আমার মানে বোর লাগে আসলে কিছুদিন পর নিজের চেহারা। মানুষের অভিনেত্রীদের আসলে কি বিষয়টা জরুরি জয় আহসান হতে বা সফল হতে? জয় আহসান কেন হতে হবে? জয় আহসান এমন কিছু হয় না, বাট একটা ল্যাকিংস আছে, গ্যাপ আছে ফিল্মে, অভিনয় কিচ্ছু ল্যাকিংস নেই, দারুণ সবাই, অনেক পটেনশিয়াল। ডিরেক্টরদের ব্যর্থতা বলছেন? ডিরেক্টরদের ব্যর্থতা নয়, আমাদের সিস্টেম, আমাদের যে আশেপাশে সবকিছু মিলে ওই প্যাকেজটা নিজেকে ঠিক জায়গায় দেখা, প্লেস করা, সেটা হয়তো একটু অসুবিধা হয়ে যায়। দু একজন লাকি বলে সেটা পারে, কিন্তু আমাদের এখানে ডিরেক্টরও অনেক ভালো কাজ করছে, আমার মনে হয় অবশ্যই ভালো কাজ করছে। গুগল টপ সার্চে আসলে আপনাকে নিয়ে যেসব কৌতূহল সবচেয়ে বেশি থাকে, সেটা আপনার অফিসিয়াল নেম এবং ফিল্মি নেম দুটো আলাদা কিনা? না তো, জয় আহসান। জয়ের সাথে আহসান শব্দটা অনেকে বলে আপনার প্রাক্তন স্বামীর নাম, কেন যোগ করা হয়েছে, কেন রাখা হলো, কেন ইত্যাদি অনেক প্রশ্ন আসে। এই মানে প্রাক্তনের নাম হলে কিন্তু এই নামটা তো এখন আমার, এই নামটা আমার, এবং এতে আমার কোনো অসুবিধে নেই। মানে এই নামটা এখন স্ট্যাবলিশ হয়ে গেছে, আর আমাকে দর্শকদের কেন কনফিউজ করবে? এবং এটার জন্য ভাববার কোনো কারণ নাই যে ওনার সাথে আমার সম্পর্ক আছে বা হতে পারে বা হবে, এরকম ভাববেন না। এটা জয়া আহসান একটা ইন্ডিভিজুয়াল নাম। বারবার দর্শককে আবার সেই মাসুদটা ফেরত দিতে চায় না। অনেক বছর পর পুরনো কোনো মানুষের সাথে দেখা হলে বেসিক্যালি কি জানতে চাওয়া হয়?
নানান কিছু জানতে চাইবো, কিন্তু আসলে সবার আগে বসে হয়তো সেই সব দিনের কথা ভাববো, আমার মনে হয় সেটাই। ফয়সাল ভাইয়ের সাথে কফি খেতে হলে প্রথমে একটা প্রশ্ন, আপনি শুরু করলে আপনি কি জিজ্ঞাসা করবেন? কি জিজ্ঞাসা করব? হ্যাঁ, একেবারে বোবা হয়ে কফি খাবেন না তো? না না, বলবো তুমি আমাকে দেখে পালিয়ে যাও কেন, মানে পালিয়ে যেতে কেন সবসময়, মানে পালাও কেন, বসো, কথা বলো। হাউ সুইট আপনি।